আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনার্স ফার্স্ট ইয়ারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় ফাইকোলজি। ফাইকোলজিতে আজকে সায়ানোফাইসিস শ্রেণী সম্পর্কে আলোচনা করা হবে এবং সায়ানোফাইসিস শ্রেণীর তিনটি প্রজাতি অসিলেটোরিয়া, নস্টক এবং অ্যানাবেনা সম্পর্কেও আলোচনা করা হবে। ছবিতে এটি অসিলেটোরিয়া, এটি নস্টক এবং এটি অ্যানাবেনা। আজকের ক্লাসে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সায়ানোফাইসিস এটি গ্রিক শব্দ কায়ানাস, যার অর্থ গাঢ় নীল। এই শব্দটি থেকে সায়ানোফাইসিস শব্দের উৎপত্তি ঘটেছে। এ কারণে একে নীলাভ সবুজ শৈবাল বলা হয়। এই শ্রেণীর অপর নাম মিক্সোফাইসি। বর্তমানে সায়ানোফাইসিস শ্রেণীর অন্তর্ভুক্ত শৈবালকে সায়ানোব্যাকটেরিয়া নামে অভিহিত করা হয়। এটি মাইক্রোসিস্টিস একটি সায়ানোফাইসিস শ্রেণীর সদস্য এবং এটি অসিলেটোরিয়া সায়ানোফাইসিস শ্রেণীর একটি শৈবাল। সায়ানোফাইসিস হ্যাবিটেট বা আবাস। এটি স্বাদু পানি এবং লোনা পানিতে জন্মায়। কোনো কোনো প্রজাতি ভেজা মাটির মধ্যে বা উপরে বা আর্দ্র শিলাখণ্ড বা দেয়ালেও জন্মাতে পারে। এছাড়া এরা মিথজীবী হিসাবেও অন্যান্য উদ্ভিদের সাথে বাস করে। সায়ানোফাইসিস শ্রেণীর শৈবাল অত্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। এই কারণে এরা অনেক উষ্ণ স্থানেও জন্মায়, আবার অনেক শীতল স্থানেও জন্মলাভ করে। তো এরা মিথজীবী হিসাবে অন্যান্য উদ্ভিদের সাথে বাস করে। মিথজীবী মানে বা সিম্বায়োটিক, যেটা মিথজীবী শব্দের অর্থ যে যখন দুইটি জীব পরস্পর ঘনিষ্ঠ অবস্থানে থাকবে এবং একটি জীব আরেকটি জীব দ্বারা উপকৃত হবে, কেউ কারো কোনো ক্ষতি করবে না। এই সম্পর্ককে বলা হয় মিথজীবিতা এবং এই জীবগুলিকে বলা হয় মিথজীবী। তো সায়ানোফাইসিস বিভিন্ন সদস্য যেমন নস্টক, অ্যানাবেনা, এরা বিভিন্ন উদ্ভিদের সাথে মিথজীবী হিসাবে বসবাস করে। যেমন সায়ানোফাইসিস কিছু সদস্য লাইকেনের মধ্যে মিথজীবী হিসাবে থাকে। আবার কিছু সদস্য আছে যারা উচ্চ শ্রেণীর উদ্ভিদ, যেমন সাইকাস উদ্ভিদের মূলে থাকে। কিছু সায়ানোফাইসি যারা ফার্ন জাতীয় উদ্ভিদের সাথে মিথজীবী হিসাবে থাকে, যেমন অ্যাজোলার সাথে মিথজীবিতা থাকে তাদের। আবার নস্টক, অ্যানাবেনা এরা অ্যান্থোসেরাসের মধ্যেও থাকে। অ্যান্থোসেরাস একটি ব্রায়োফাইটা। ছবিতে যেটি দেখা যাচ্ছে এটি একটি সাইকাস উদ্ভিদের কোরালয়েড মূল। তোমরা জানো সাইকাস একটি জিমনোস্পার্মস বা নগ্নবীজী উদ্ভিদ। তো এর কিছু মূল ব্যাকটেরিয়ার আক্রমণে আকৃতি পরিবর্তিত হয়ে যায় এবং সামুদ্রিক কোরালের আকার ধারণ করে, কোরাল বা প্রবালের আকার ধারণ করে। তখন ব্যাকটেরিয়া আক্রান্ত করার পরে সেখানে আবার সায়ানোব্যাকটেরিয়া প্রবেশ করে। এর ফলে এর আকৃতিটি চেঞ্জ হয়ে যায় এবং এই কোরালয়েড মূল যদি সেকশন করা হয় তখন দেখা যায় ভিতরে এরকম শৈবাল স্তর। এখানেই এই কর্টেক্সের মধ্যেই সায়ানোব্যাকটেরিয়া থাকে এবং এটি এন্ডোফাইট হিসাবে থাকে। এন্ডোফাইট মানে যখন একটি উদ্ভিদের অভ্যন্তরে আরেকটি উদ্ভিদ জন্মায় তখন তাকে বলা হয় এন্ডোফাইট। তো এটি এন্ডোফাইট হিসাবে থাকে এবং এই সম্পর্কটাকে বলা হয় মিথজীবিতা। এখানে এই সায়ানোফাইসিস যেরকম নস্টক, অ্যানাবেনা এরা যেটা করে নাইট্রোজেন সংবন্ধন করে, অর্থাৎ এরা উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করে, বিনিময়ে উদ্ভিদ থেকেও সুবিধা প্রাপ্ত হয়, জলীয় বাষ্প ইত্যাদি এগুলো গ্রহণ করে। এই সম্পর্কটা মিথজীবিতা বা সিম্বায়োসিস, আর জীবগুলিকে বলা হয় মিথজীবিতা। সায়ানোফাইসিস বিভিন্ন সদস্যই মিথজীবিতে থাকে। এর সাধারণ বৈশিষ্ট্য, এর কোষ প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে এটি আদিকোষী একটি শৈবাল। আদিকোষী অর্থাৎ যে সমস্ত কোষে সুসংগঠিত নিউক্লিয়াস নেই। সুসংগঠিত নিউক্লিয়াস মানে আমরা জানি নিউক্লিয়াসের অংশ 4টি।
প্রথমেই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা। তো যারা আদিকোষী বা আদিকোষী উদ্ভিদ যারা, তাদের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না। তো এই দুইটি উপাদান থাকে না, এবং যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, সেই কারণে ক্রোমাটিনগুলি বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকে। এছাড়াও এদের দেহে বিভিন্ন জটিল অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, এরপরে প্লাস্টিড, এগুলো অনুপস্থিত থাকে। এজন্য এদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। তো সায়ানোফাইসি একটি প্রোক্যারিওটিক বা আদিকোষী। এদের থ্যালাস এককোষী কলোনি বিশিষ্ট অথবা ট্রাইকোম বিশিষ্ট হতে পারে। কলোনি বিশিষ্ট মানে যখন অনেকগুলি শৈবাল একত্রিত হয়ে একটি বিশেষ গঠন সৃষ্টি করে, তখন তাকে বলা হয় কলোনি। আর ট্রাইকোম মানে একটির উপরে একটির সাথে আরেকটি কোষ লম্বালম্বিভাবে সজ্জিত হয়ে যদি একটি গঠন সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ট্রাইকোম। এটি একটি এককোষী নীলাভ সবুজ শৈবাল, আর এটি মাইক্রোসিস্টিসের কলোনি। এখানে অনেকগুলো শৈবাল একসাথে আছে, মাইক্রোসিস্টিসের কলোনি। একটি ট্রাইকোম, ফিলামেন্টের মতো গঠন, সূত্রাকার। এটি ট্রাইকোম, ইউট্রাইকোম, এগুলো ট্রাইকোম, এখানে এগুলো সবই ট্রাইকোম। তো আগেই বললাম, যেহেতু এরা প্রোক্যারিওটিক বা আদিকোষী, সেই কারণে এদের দেহে প্লাস্টিড নেই, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি অনুপস্থিত। প্লাস্টিড নেই অর্থাৎ এদের পিগমেন্টগুলি বিক্ষিপ্ত অবস্থায় সাইটোপ্লাজমে থাকে। এর কোষ প্রাচীর মিউসিলেজে আবদ্ধ মাইক্রোফাইব্রিল দ্বারা গঠিত, এবং কোষ প্রাচীরে মিউকোপেপটাইড নামক রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। এই মিউসিলেজে আবদ্ধ থাকে বলে এদেরকে বলা হয় মিক্সোফাইসি। মিউসিলেজ আবদ্ধ থাকার কারণে এদেরকে মিক্সোফাইসি বা স্লাইম দিয়ে আবৃত থাকে, এই কারণে এদেরকে মিক্সোফাইসি বলা হয়। এর রঞ্জক পদার্থ ল্যামিলা বা থাইলাকয়েডে অবস্থান করে, কারণ যেহেতু এদের সুগঠিত কোনো প্লাস্টিড নেই, এই কারণে গ্রানাম অনুপস্থিত, ল্যামিলার মধ্যেই রঞ্জক পদার্থগুলি বা পিগমেন্টগুলি অবস্থান করে। এর প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ, সি ফাইকোসায়ানিন এবং সি ফাইকোইরিথ্রিন। দেখো এখানে ক্লোরোফিল বি অনুপস্থিত, এবং ক্লোরোফিল বি অনুপস্থিত বলে এর দেহের মধ্যে এর দেহের বর্ণ সবুজ নয়, এর দেহের বর্ণ নীলাভ সবুজ, কারণ এক্ষেত্রে এখানে সি ফাইকোসায়ানিন এবং সি ফাইকোইরিথ্রিন থাকে। এই দুটি রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এর দেহের বর্ণ নীলাভ সবুজ বর্ণ। এর প্রোটোপ্লাস্ট দুইটি অঞ্চলে বিভক্ত, ক্রোমোপ্লাজম এবং সেন্ট্রোপ্লাজম। ক্রোমোপ্লাজম অপেক্ষাকৃত ঘন অঞ্চল এবং সেন্ট্রোপ্লাজম একটু হালকা স্বচ্ছ বর্ণের। ফ্লাজেলা সম্পূর্ণরূপে অনুপস্থিত। এর সঞ্চিত খাদ্য সায়ানোফাইসিয়ান স্টার্চ, যা অনেকটা গ্লাইকোজেনের মতো একটি জটিল শর্করা। এর যৌন জনন অনুপস্থিত, তবে ইদানিংকালে বিজ্ঞানীরা বলেন যে এদের যৌন জনন অনুপস্থিত হলেও কোনো কোনো প্রজাতিতে জেনেটিক ট্রান্সফরমেশন ঘটে, অর্থাৎ জেনেটিক রিকম্বিনেশন ঘটে বা জিনের পদার্থের আদান প্রদান ঘটে। এরা অঙ্গজ জনন এবং অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। অঙ্গজ জনন মানে যদি একটি উদ্ভিদ কোনো রকম স্পোর সৃষ্টি ছাড়া বা নিষেক ছাড়া নিজের দেহ থেকে আরেকটি নতুন উদ্ভিদের সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অঙ্গজ জনন। আর অযৌন জনন মানে যখন স্পোর সৃষ্টির মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন তাকে বলা হয় অযৌন জনন। এবং অযৌন জনন সাধারণত উদ্ভিদ প্রতিকূল অবস্থা পাড়ি দেওয়ার জন্য করে থাকে। তোমরা জানো শৈবালের পেরিনেশন বা প্রতিকূল অবস্থা পাড়ি দেওয়ার জন্যই এদের মধ্যে প্রধানত অযৌন জননটা হয়ে থাকে। কোনো কোনো সদস্য নাইট্রোজেন সংবন্ধন করে, যেমন নস্টক, অ্যানাবেনা, এদের মধ্যে নাইট্রোজেন সংবন্ধনের মেকানিজম আছে। তোমরা জানো বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে, তো এই নাইট্রোজেনটা মুক্ত অবস্থায় থাকে। আর উদ্ভিদের প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন হয়, কারণ উদ্ভিদের যে প্রোটিন, এনজাইম, নিউক্লিক অ্যাসিড, হরমোন, এগুলো সবই নাইট্রোজেন ঘটিত পদার্থ। তো উদ্ভিদ বাতাস থেকে মুক্ত নাইট্রোজেনটা সংবন্ধন করতে পারে না।
মুক্ত নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। তো উদ্ভিদকে এই কাজে সাহায্য করে কিছু সায়ানোব্যাকটেরিয়া এবং কিছু ব্যাকটেরিয়া। তো এই সায়ানোব্যাকটেরিয়া বাতাসে মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করে নাইট্রেট লবণে পরিণত করে, যা উদ্ভিদের গ্রহণ উপযোগী হয়। যেমন নস্টক, অ্যানাবেনা, তোমরা কিছুক্ষণ আগেই দেখলে যে সাইকাসের মূলের মধ্যে, কোরালয়েড মূলের মধ্যে নাইট্রোজেন আছে, তারা ওখানে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। সায়ানোফাইসিক কোষের সূক্ষ্ম গঠন। সায়ানোফাইসিক কোষের একদম বাইরের যে আবরণটি সেটি হচ্ছে শীত। এটি মিউকোপেপটাইড দিয়ে গঠিত এবং এটি মিউসিলেজ স্তর, অর্থাৎ এটি একটি পিচ্ছিল স্তর এবং এই জন্য একে মিক্সোফাইসি বলা হয় বা স্লাইম স্তরও বলে একে। এটি একটি মিউসিলেজের শীত বা আবরণী, একদম বাইরের আবরণটি। এরপরে এই অংশটি ক্রোমোপ্লাজম, অর্থাৎ এখানে পিগমেন্ট থাকে। ক্রোমোপ্লাজম অঞ্চলটি একটু ঘন এবং এখানে এগুলো ল্যামেলি বা থাইলাকয়েড, এই যে লম্বা রেখার মতো, এই থাইলাকয়েডের মধ্যে এগুলো এর পিগমেন্ট বা ফাইকোবিলিনগুলি, অর্থাৎ ক্লোরোফিল এ, সিফাইকোসায়ানিন, এগুলো পিগমেন্টগুলো এখানে অবস্থান করে। আর এর কোষ প্রাচীর 2 স্তর বিশিষ্ট। এই ক্রোমোপ্লাজমের বাইরের যে স্তর, এটা হচ্ছে কোষ প্রাচীর 2 স্তর বিশিষ্ট, প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। একদম কেন্দ্রে এটা হলো সেন্ট্রোপ্লাজম, যেখানে বংশগতীয় বস্তুগুলি অবস্থান করে। এটি ডিএনএ এখানে থাকে এবং এই সায়ানোফাইসির এখানে দেখো কোনো মাইটোকন্ড্রিয়া বা গলগি বডি এগুলো অনুপস্থিত, শুধুমাত্র রাইবোজোম আছে এখানে। এই যে রাইবোজোম, যারা প্রোটিন সংশ্লেষণ করে, এই রাইবোজোম আছে। আর এই সায়ানোফাইসিন যেটি, এটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী। তাহলে দেখলাম যে এখানে শীত থাকবে, মিউসিলেজের আবরণ থাকবে এবং মিউসিলেজের আবরণ বর্ণহীন হতে পারে, বর্ণযুক্ত হতে পারে। এই মিউসিলেজের আবরণ সায়ানোফাইসিকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে, অর্থাৎ এরা পানি শোষণ করে এবং পানিটাকে সংরক্ষণ করে, যে কারণে সায়ানোফাইসিকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। আর বর্ণযুক্ত যে মিউসিলেজ আবরণগুলো আছে সেগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে। তো এখানে দেখো শীত, আর এখানে কিছু কিছু গ্যাস ভ্যাকিউল থাকে। আর এটি ডিএনএ, যেহেতু এর কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনও নেই, নিউক্লিওলাসও নেই, এই কারণে এখানে এই যে এগুলো ছড়ানো অবস্থায় আছে ডিএনএ গুলো। আর এখানে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এটি সায়ানোফাইসির জনন প্রক্রিয়া একটি চিত্রের মাধ্যমে। সায়ানোফাইসি তো প্রধানত 2 ভাবে জনন সম্পন্ন করে, একটি অঙ্গজ জনন, একটি অযৌন জনন। তো অঙ্গজ জননের ক্ষেত্রে প্রধানত ফিশনের মাধ্যমে বা দ্বিবিভাজনের মাধ্যমে। যেমন এই ছবিটা দেখো, এটি একটি কোষটি পরবর্তীতে মাঝখান থেকে সংকুচিত হয়ে এখানে সেপ্টাম বা একটি ব্যবধায়কের সৃষ্টি হলো। এরপরে সেখানে প্রাচীর সৃষ্টি হওয়ার পরে 2টি কোষ সৃষ্টি হলো। তাহলে এখানে একটি কোষ থেকে বা একটি উদ্ভিদ থেকে 2টি উদ্ভিদের সৃষ্টি, এবং এটি একটি অঙ্গজ প্রজনন প্রক্রিয়া, একে বলা হয় ফিশন বা দ্বিবিভাজন। এরপরে এই ছবিটি, এটিও একটি অঙ্গজ জনন প্রক্রিয়া, এক্ষেত্রে এটাকে বলা হয় খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে এই যেটি লম্বা ফিলামেন্টটি যে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে বা এমনিতেই কোনো কারণে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর প্রতিটি খণ্ড আলাদাভাবে নতুন উদ্ভিদের নতুন ফিলামেন্টের সৃষ্টি করবে। যেমন এখানে এই শৈবালের এই ফিলামেন্টটি এখানে ভেঙে যাওয়ার পরে এই অংশটি একটি আলাদা উদ্ভিদের সৃষ্টি করবে এবং এই অংশটিও আরেকটি নতুন উদ্ভিদের সৃষ্টি করবে। এরপরে এটি হর্মোস্পোর। হর্মোস্পোর মানে এখানে একটি কোষের মধ্যে অনেকগুলি ছোট ছোট সাইটোপ্লাজম বিভক্ত হয়ে অনেকগুলি কোষের সৃষ্টি হবে, পরবর্তীতে এই প্রতিটি থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হবে। এরপরে এটি ডি হচ্ছে একাইনিটি। একাইনিটি মানে যখন পরিবেশটা খুব প্রতিকূল থাকে, অর্থাৎ শুষ্ক পরিবেশ থাকে, পরিবেশে পানির অভাব হয়, তখন এরা এই ফিলামেন্টের কিছু কিছু কোষ এরকম পুরু প্রাচীর দিয়ে আবৃত হয়, পুরু প্রাচীর দিয়ে আবৃত হয় এবং এই কোষগুলি আকারে বড় হয়ে যায়। তোমরা দেখো এই নর্মাল
কোষের চাইতে এই কোষটার আকৃতি বড় এবং এটির প্রাচীরটি পুরু। এখানে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে, পরবর্তীতে এখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এটি হেটেরোসিস্ট। একটি হলো এন্ডোস্পোর। এন্ডোস্পোর মানে এরকম সাধারণত এককোষী শৈবালে দেখা যায় যে কোষের মধ্যে কিছু কিছু সাইটোপ্লাজমগুলি বিভক্ত হয়ে অনেকগুলি খণ্ডে পরিণত হয়, পরবর্তীতে প্রতিটি খণ্ড প্রাচীর দিয়ে আবৃত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে, একে বলা হয় এন্ডোস্পোর। আর এটি এক্সোস্পোর। এক্সোস্পোরে দেখা যায় যে কোষটি ক্রমাগত বিভাজিত হয় এবং কোষের যে প্রোটোপ্লাস্ট আছে এটি ক্রমাগত বিভাজিত হয় এবং বাইরে নির্গত হয়, একে বলা হয় এক্সোস্পোর। আর এটিও একাইনিটি, এটির ভেজিটেটিভ সেল। দেখো একাইনিটির কোষটি নর্মাল ফিলামেন্টের কোষের চাইতে আকৃতিতে বড় এবং পুরু প্রাচীর বিশিষ্ট। এটি তার প্রতিকূল অবস্থা পাড়ি দেওয়ার একটা পদ্ধতি। আর ন্যানোসাইট, এখানে অনেকগুলি কোষের বিভাজন ঘটে, তবে পার্থক্য হচ্ছে এখানে কোষগুলো সৃষ্টি হয়, সেই কোষগুলো কোনো প্রাচীর দিয়ে আবৃত হয় না, এরপর এখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তো এইগুলি সংক্ষেপে সায়ানোফাইসির অঙ্গজ, এইটি অঙ্গজ জনন, এইটি অঙ্গজ জনন, আর এগুলি অযৌন জনন। কারণ এখানে সব জায়গাতে দেখো স্পোর সৃষ্টি হয়েছে এবং অযৌন জনন স্পোরের মাধ্যমেই সম্পন্ন হয়। এতক্ষণ সায়ানোফাইসি সম্পর্কে পড়ানো হলো। এখন আমরা দেখব সায়ানোফাইসির একটি সদস্য অসিলেটোরিয়া। এটি অসিলেটোরিয়া, এটি খুবই সাধারণ একটি শৈবাল, সহজলভ্য একটি শৈবাল। এটি নদীতে, পুকুরে, জলাশয়, এছাড়া ভেজা মাটিতেও দেখা যায়, বা ড্রেনের মধ্যে অনেক সময় দেখা যায় যে একটি নীলাভ সবুজ বর্ণের লেয়ার হয়ে থাকে, বা ভিজা মাটিতে। এটি খুব সহজলভ্য একটি শৈবাল। মাইক্রোস্কোপের নিচে দেখতে এরকম ট্রাইকোম দেখতে এই ধরনের। এটি একটি ফিলামেন্ট, একটি ট্রাইকোম। এর ক্লাসিফিকেশন, এর ডিভিশন সায়ানোফাইটা, ক্লাস সায়ানোফাইসি, অর্ডার অসিলেটোরিয়ালিস, ফ্যামিলি অসিলেটোরিয়াসি এবং জেনাস অসিলেটোরিয়া। এর থ্যালাস লম্বা এবং শাখাবিহীন ট্রাইকোম বিশিষ্ট। এর কোষ লম্বার চাইতে চওড়া বেশি। এই কোষটা দেখো একটি দৈর্ঘ্যের চাইতে প্রস্থে বেশি। এটি সাধারণত অসিলেটর এই বৈশিষ্ট্যটাই দেখা যায় যে কোষ দৈর্ঘ্যের চাইতে প্রস্থে বেশি। এবং এর সবগুলি কোষের ট্রাইকোমের কোষগুলি মোটামুটি একরকম থাকলেও শীর্ষ কোষটি একটু আলাদা আকৃতি সম্পন্ন হয়, এবং শীর্ষ কোষটির আকৃতি প্রজাতি ভেদে বিভিন্ন হয়। যেমন এখানে একটি প্রজাতিতে দেখা যাচ্ছে ভোঁতা, একটি প্রজাতিতে সূচালো, টুপির মতো, এখানে ক্যালিপ্টার মতো বিভিন্ন ধরনের আকৃতি থাকতে পারে। অর্থাৎ ট্রাইকোমের বাকি কোষগুলি এক ধরনের আকৃতি থাকলেও শীর্ষ কোষের আকৃতিটি ভিন্ন হয়, এবং এই ভিন্নতা প্রজাতি ভেদেও পার্থক্য থাকে। এর কোষের গঠন, এর কোষের মধ্যে মিউসিলেজের আবরণ সাধারণত অনুপস্থিত থাকে, শুধু একটি ট্রাইকোম থাকে। এবং এর কোষের যদি অভ্যন্তরীণ গঠনে এখানে এরকম, এটি হচ্ছে সেন্ট্রোপ্লাজম, সেন্ট্রোপ্লাজমের মধ্যে পিগমেন্ট থাকবে, ল্যামেলি এবং থাইলাকয়েডের মধ্যে এটি ফটোসিনথেটিক পিগমেন্ট থাকবে এখানে। আর বাইরের আবরণটিকে বলা হয় প্লাজমা মেমব্রেন, দ্বিস্তর বিশিষ্ট। এখানে ডিএনএ, সেন্ট্রোপ্লাজম বা কেন্দ্রীয় অঞ্চল যেটি হালকা বর্ণের, এখানে ডিএনএ বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকে। আর একদম বাইরে সেল ওয়াল, যেটি সেলুলোজ নির্মিত সেল ওয়াল। আর এর বাইরে প্লাজমা মেমব্রেন, সেল ওয়ালের অভ্যন্তরে প্লাজমা মেমব্রেন। অসিলেটরিয়াতে দুই ধরনের চলন দেখা যায়, দুই ধরনের মুভমেন্ট থাকে, একটি হচ্ছে অসিলেটিং আর একটি গ্লাইডিং। অসিলেটিং মানে এটি এর শীর্ষস্থ অংশটি দিয়ে একবার ডানে, একবার বামে, একবার ডানে বামে এভাবে দোলকের মতো চলাফেরা করে বা অসিলেশন করে। এবং এই অসিলেশন করে বলেই কিন্তু এই শৈবালের নাম হচ্ছে অসিলেটোরিয়া। অর্থাৎ এরকম দোলকের মতো ডানে বামে এরা মুভমেন্ট আছে, এই জন্য বলা হয় অসিলেটোরিয়া। এটি এর এক ধরনের চলন, যেটা অসিলেটিং। আরেক ধরনের চলন দেখা যায়, এটি গ্লাইডিং চলন। গ্লাইডিং চলন মানে এটি ট্রাইকোমের অক্ষ বরাবর পৃষ্ঠতলের সাথে সংযুক্ত হয়ে ধীরে ধীরে সামনে পিছনের দিকে অগ্রসর হয়, এটিকে বলা হয় গ্লাইডিং।
তো আমরা একটি ভিডিওর সাহায্যে অসিলেটরিয়ার চলনটি দেখি। এখানে দুই ধরনের চলনই দেখা যাবে ভিডিওতে। অসিলেটরিয়াতে প্রধানত দুইভাবে জ্বলন প্রক্রিয়া সম্পন্ন হয়, একটি হরমোগোনিয়াম সৃষ্টির মাধ্যমে এবং আরেকটি খণ্ডায়নের মাধ্যমে। হরমোগোনিয়াম মানে দেখা যায় কোনো কারণে ট্রাইকোমের এখানে কিছু অংশের কিছু কোষ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে সেখানে দ্বি অবতল কিছু কোষ বা সেপারেশন ডিস্কের সৃষ্টি হয়। এই সেপারেশন ডিস্ক সৃষ্টির ফলে এই কোষগুলি ট্রাইকোমের মধ্যে কতগুলি খণ্ডের সৃষ্টি হয়। এই প্রতিটি খণ্ডকে বলা হয় হরমোগোনিয়া। এই যেখানে সেপারেশন ডিস্কের সৃষ্টি হলো এবং পরবর্তীতে সেই সেপারেশন ডিস্ক বরাবর ফিলামেন্টটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এই প্রতিটি খণ্ডকে বলা হয় হরমোগোনিয়া এবং এই প্রতিটি খণ্ড থেকে নতুন অসিলেটরিয়া উদ্ভিদের সৃষ্টি হতে পারে। আর খণ্ডায়নের মাধ্যমে যেটা, খণ্ডায়ন লম্বালম্বিভাবে একটি ফিলামেন্ট থাকবে এবং এই ফিলামেন্টটি যে কোনো কারণের দুর্ঘটনাবশত বা যে কোনোভাবেই যদি ভেঙে যায় তখন সেখানে ওই প্রতিটি খণ্ড থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হবে, তাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। তো এখানে সেপারেশন ডিস্কের সৃষ্টি হবে, তারপরে হরমোগোনিয়ামের সৃষ্টি, এটাকে বলা হয় হরমোগোনিয়ামের মাধ্যমে বংশবিস্তার। আর যেটি নর্মালি যে কোনোভাবে খণ্ডিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করবে তাকে বলা হয় খণ্ডায়নের মাধ্যমে বা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বংশবিস্তার। এরপরে এর দ্বিতীয় সদস্য নস্টক। নস্টক তোমাদের খুবই পরিচিত একটি শৈবাল। এটি নস্টক, যেটি প্রাকৃতিকভাবে বা দেখা যায় নস্টকগুলো, একটি হচ্ছে নস্টকের বল, অর্থাৎ নস্টক কলোনি হিসাবে থাকে, সেইখানে এরকম বলের মতো দেখা যায়। ধান খেতে প্রচুর পরিমাণে নস্টক দেখা যায়, পুকুরের মধ্যে জলাশয়ে দেখা যায়। এই বলের আকৃতি আলপিনের সমান থেকে শুরু করে আরো বড় হতে পারে। এখানে এরকম তোমাদের এটা যদি কখনো তোমাদের তো শৈবাল কালেক্ট করতে হবে, তো সেজন্য এই ছবিটা দেখো, যে যখন তোমরা দেখবে ধান খেতে বা এরকম ধান খেতে বেশি পাওয়া যায় এরকম বলের মতো কিছু দেখো, তাহলে সেটা কালেক্ট করবে, সেটা নস্টকের বল। এটি নস্টকের একটি ফিলামেন্ট, এটি হেটেরোসিস্ট। এর ডিভিশন সায়ানোফাইটা, ক্লাস সায়ানোফাইসি, অর্ডার নস্টোকেলিস, ফ্যামিলি নস্টোকেসি এবং জেনাস নস্টক। নস্টক জলাশয়ে জন্মে থাকে, এরপরে ধান খেতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, খালে বিলে প্রচুর পরিমাণে নস্টক পাওয়া যায় এবং যেটা দেখলাম যে নস্টক বল হিসাবে থাকতে পারে। এবং এছাড়াও এরা মিথজীবী হিসাবে থাকে।
মিথজীবী, যেটা সিম্বায়োটিক হিসাবেও থাকে। এখানে এটি অ্যান্থোসেরস, এই অ্যান্থোসেরসের একটি ব্রায়োফাইটা, এটি অ্যান্থোসেরস থ্যালাস আকৃতির একটি ব্রায়োফাইটা, এবং এইখানে এগুলো এর স্পোরোফাইট, নিচের অংশটি এর গ্যামেটোফাইট, আর এই যে সূচালো যে অংশগুলি এটিকে বলা হয় স্পোরোফাইট। এটাকে হর্ন লিভারওর্টও বলে। তোমরা এই সম্পর্কে পরবর্তী ইয়ারে আরো বিস্তারিত জানবে। এটি হর্ন লিভারওর্টও বলে, কারণ এটি দেখতে অনেকটা হর্নের মতো, হর্ন বা শিং এর মতো, এই জন্য এটাকে হর্ন লিভারওর্টও বলে। তো যাই হোক, এই অ্যান্থোসেরসের মধ্যে, অ্যান্থোসেরস থ্যালাসের মধ্যে এরকম নষ্টক এন্ডোফাইটিক হিসাবে থাকে, অর্থাৎ অন্তজীবী হিসাবে। দেখো এটা এর স্পোরোফাইটের মধ্যে এভাবে এগুলো নষ্টক শৈবাল, এই জিনিসটাকে বলা হয় মিথজীবিতা। এবং এখানে পরস্পর উভয়ের দ্বারা উপকৃত হচ্ছে, কেউ কারো কোনো ক্ষতি করছে না। এভাবে অ্যান্থোসেরস মিথজীবী হিসাবে নষ্টকের সাথে, অ্যান্থোসেরসের সাথে নষ্টক থাকতে পারে, তারপর সাইকাস উদ্ভিদের সাথে থাকতে পারে, এছাড়া আরো উচ্চশ্রেণীর উদ্ভিদের মধ্যেও নষ্টক থাকতে পারে। এর দৈহিক গঠন, এটি নষ্টকের বল, যেটি দেখা যায় খালি চোখে, আর এটি তার অভ্যন্তর অবস্থা। এখানে অনেকগুলি ফিলামেন্ট একসাথে একত্রিত হয়ে, এই যে নষ্টক ফিলামেন্ট এটি, এবং এই নষ্টক ফিলামেন্টটি দেখতে পুতির মালার মতো, গোলাকার পুতির মালার মতো ট্রাইকোমটি, এবং ট্রাইকোমের বাইরে এখানে মিউসিলেজের শীত বা আবরণী আছে, এখানে মিউসিলেজের শীত আবরণী আছে। আর এই অনেকগুলি ট্রাইকোম একত্রিত হয়ে মিউসিলেজের আবরণী দিয়ে আবার আবৃত হয়ে যে গঠন করে তাকে বলা হয় নষ্টকের কলোনি। প্রচুর পরিমাণে নষ্টক একত্রিত হয়ে একটি কলোনি সৃষ্টি করে। এটি হেটেরোসিস্ট, ধারণা করা হয় হেটেরোসিস্ট নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এগুলো একাইনিটি, প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত করে স্ফীত হয়ে গেছে। আর এটি নষ্টকের কোষের গঠন, এর বাইরে মিউসিলেজের আবরণ থাকবে, এবং এটি এটি ক্রোমোপ্লাজমের মধ্যে পিগমেন্ট থাকবে। পিগমেন্টগুলি যেগুলো ফাইকোবিলিন, এই ফাইকোবিলিনগুলি ল্যামেলির মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। আর এইখানে কেন্দ্রে এটি সেন্ট্রোপ্লাজমের মধ্যে ডিএনএ, যে ক্রোমোজোমাল ডিএনএ, প্লাজমিড ডিএনএ, সব ধরনের ডিএনএ আছে। এছাড়াও এখানে রাইবোজোম দেখা যায়, গ্যাস ভেসিকল আছে, আর থাইলাকয়েড তো আছেই। আর এর সেল মেমব্রেনটি 2 স্তর বিশিষ্ট প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। আর এর বাইরে যে স্লাইমের আবরণ বা মিউসিলেজের যে পিচ্ছিল একটি আবরণ আছে সবচাইতে বাইরে। এর 2 ধরনের জনন সম্পন্ন হয়, অঙ্গজ জনন এবং অযৌন জনন। অঙ্গজ জননের আবার 2 প্রকার, দুইভাবে করে থাকে, একটি হরমোগোনিয়াম সৃষ্টির মাধ্যমে, আরেকটি খণ্ডায়নের মাধ্যমে। আর অযৌন জনন হয় 2 ভাবে, একাইনিটি সৃষ্টির মাধ্যমে এবং এন্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে। এখানে ছবিতে হরমোগোনিয়াম সৃষ্টি, এটি একটি ট্রাইকোম ছিল, এবং যে ট্রাইকোমের বাইরে দেখো এটি মিউসিলেজের আবরণ। তো ট্রাইকোমটি ভেঙে গেল কোনোভাবে, এখানে যে হেটেরোসিস্ট বরাবর এগুলো ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে সেখান থেকে যে 2টি খণ্ড হয়ে গেল বা 2টি হরমোগোনিয়ার সৃষ্টি হলো। এই 2টি হরমোগোনিয়া থেকে পরবর্তীতে নতুন ফিলামেন্টের সৃষ্টি হবে, এখান থেকে একটি, ওখান থেকে আরেকটি নিউ ফিলামেন্টের সৃষ্টি হবে। আর এটি হচ্ছে খণ্ডায়ন। খণ্ডায়ন মানে এই ট্রাইকোমটি যদি কোনোভাবে ভেঙে যায়, দুর্ঘটনাবশত বা যে কোনোভাবে ভেঙে যেতে পারে, বা কোনো প্রাণীর আঘাতের ফলে, জলজ প্রাণীর আঘাতের ফলে যে কোনোভাবেই ভেঙে গেলে তখন প্রতিটি খণ্ড থেকে আবার নতুন নতুন ট্রাইকোমের সৃষ্টি হবে। এই জিনিসটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন। এরপরে এর অযৌন জনন। অযৌন জনন সম্পন্ন করে একাইনিটির মাধ্যমে। একাইনিটি, এই যে এই কোষগুলি, এগুলো পুরু প্রাচীর বিশিষ্ট, এবং এর মধ্যে প্রোটোপ্লাজমটা ঘন হয়ে যায়, প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে, এবং এটিও একাইনিটি। পরবর্তীতে যখন অনুকূল অবস্থা ফিরে আসে তখন এখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এটি সাধারণত শুষ্ক পরিবেশে, যখন পরিবেশে পানির অভাব থাকে তখন একাইনিটির সৃষ্টি হয়, এবং যখন আবার
পানির প্রাচুর্যতা চলে আসে এবং বাইরে যে পুরো আবরণটা থাকে এই পুরো আবরণ একে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। পরবর্তীতে অনুকূল পরিবেশে এখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এছাড়াও এটি হচ্ছে হেটেরোসিস্টের মাধ্যমে। এটি হেটেরোসিস্ট, এর দুই প্রান্তে নডিউল থাকে, এটাকে বলা হয় পোলার নডিউল। এখানে একটি পোলার নডিউল এবং এদের এই সাথে এই যে এখানে হেটেরোসিস্টের সাথে মূল ফিলামেন্টের সংযোগ থাকে এই ছিদ্রপথে। তো এই হেটেরোসিস্টের মধ্যে দেখা যায় যে 4টি স্পোরের সৃষ্টি হয় এবং এই 4টি স্পোর পরবর্তীতে যখন পরিণত হয় তখন হেটেরোসিস্টের প্রাচীর ভেদ করে এরা বাইরে চলে আসে এবং সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তো এটি হচ্ছে নস্টকের হেটেরোসিস্টের মাধ্যমে অযৌন জনন। এরপরে তৃতীয় সদস্য অ্যানাবেনা। অ্যানাবেনা, এটি অ্যানাবেনার মাইক্রোস্কোপে যেরকম দেখা যায় অ্যানাবেনাকে, এটি এর ছবি। অ্যানাবেনাও একটি ট্রাইকোম বিশিষ্ট উদ্ভিদ, ট্রাইকোম বিশিষ্ট সায়ানোফাইসি। এর ডিভিশন সায়ানোফাইটা, ক্লাস সায়ানোফাইসি, অর্ডার নস্টোকেলিস, ফ্যামিলি নস্টোকেসি এবং জেনাস অ্যানাবেনা। এই অ্যানাবেনাও পানিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, জলজ শৈবাল, এবং এটি প্লাঙ্কটন হিসাবে খুব বেশি কাজ করে থাকে। অর্থাৎ দেখতে পাওয়ার জন্য প্লাঙ্কটন মানে যেগুলো জলাশয় থাকে, খুব ক্ষুদ্র আকৃতি বিশিষ্ট। তো প্লাঙ্কটনের একটি সদস্য হচ্ছে অ্যানাবেনা এবং এছাড়াও অ্যানাবেনাও মিথজীবী হিসাবে কিছু কিছু উদ্ভিদের মধ্যে এন্ডোফাইটিক হিসাবে থাকে। যেমন এখানে যে ছবিটি, এটি অ্যাজোলা। অ্যাজোলা একটি ফার্ন, জলজ ফার্ন। এই অ্যাজোলার পাতার মধ্যে, এটি অ্যাজোলার পাতা, অ্যাজোলা ছোট্ট একটি ফার্ন, তোমরা একসময় কালেক্ট করবে। তো এই অ্যাজোলা ফার্নের মধ্যে যে এটা হচ্ছে অ্যানাবেনা। এটি অ্যাজোলার মধ্যে ক্যাভিটি বা গহ্বর থাকে পাতার মধ্যে। এই ক্যাভিটি বা গহ্বরের মধ্যে যেটি অ্যাজোলা পাতা এরকম, এটি এই যে ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে এই যে ছোট্ট ছোট এগুলো অ্যানাবেনা এখানে থাকে এবং এই সম্পর্কটাও একটি মিথজীবী সম্পর্ক। এবং এই অ্যানাবেনাটার নামই হচ্ছে অ্যানাবেনা অ্যাজোলি। অ্যানাবেনা অ্যাজোলি অ্যাজোলার অভ্যন্তরে মিথজীবী হিসাবে থাকে, নাইট্রোজেন সংবন্ধন করে। তোমরা জানো যে অ্যাজোলাকে কিন্তু সার হিসাবেও ব্যবহার করা হয় এবং ধান খেতে যদি রাসায়নিক সারের পরিবর্তে এই ধরনের নাইট্রোজেন সংবন্ধনকারী এই যে অ্যাজোলা ধরনের সার ব্যবহার করা হলে তাহলে মাটির উর্বরতাও বৃদ্ধি পায় এবং পরিবেশের জন্য সেটা খুব উপকারী। এর দৈহিক গঠন, এটি ফিলামেন্ট বিশিষ্ট একটি শৈবাল। এগুলো ফিলামেন্ট বিশিষ্ট শৈবাল। এটি একাইনিটি আর এটি হচ্ছে এর হেটেরোসিস্ট। আর এর কোষের গঠন সে একই রকম। কোষের মধ্যে কোষ প্রাচীর থাকবে যেটি সেলুলোজ দিয়ে তৈরি। এরপরে এখানে ক্রোমোপ্লাজম, যেখানে পিগমেন্টগুলো থাকবে, অর্থাৎ সি-ফাইকোসায়ানিন, সি-ফাইকোইরিথ্রিন, এই পিগমেন্টগুলো এখানে ল্যামেলিন মধ্যে অবস্থান করবে। আর এখানে সেন্টার যেটা কেন্দ্রে, সেই অংশটাকে বলা হয় সেন্ট্রোপ্লাজম। এই সেন্ট্রোপ্লাজমের মধ্যে ডিএনএ উপাদানগুলি বিক্ষিপ্তভাবে থাকবে। এছাড়াও এই কোষের মধ্যে রাইবোজোম থাকবে, এরপর নাইট্রোজেন সংবন্ধনকারী পদার্থগুলো থাকবে এবং এর সঞ্চিত খাদ্য যেগুলো সেগুলো এখানে থাকবে। এরপরে এর প্রজনন। অ্যানাবেনা প্রধানত দুইভাবে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে, একাইনিটি সৃষ্টির মাধ্যমে এবং হেটেরোসিস্টের মাধ্যমে। এখানে একটি ছবিতে, এটি মাইক্রোস্কোপের নিচে দেখা ছবি, একটি ছবিতেই একাইনিটি সৃষ্টি এবং হেটেরোসিস্টের মাধ্যমে দেখানো হলো। এই যে এটি হেটেরোসিস্ট, এখানে যে এগুলো পোলার নডিউল এবং এইগুলোর সাথে এখানে এই বাকি কোষগুলোর সাইটোপ্লাজমিক সংযোগ থাকে। তো এখান থেকেও নতুন উদ্ভিদের সৃষ্টি হয় একাইনিটির মাধ্যমেও, হেটেরোসিস্টের মাধ্যমে। আর এটি একাইনিটি, এই কোষটি দেখো, এগুলো সাধারণ কোষের চাইতে আকৃতিতে একটু বড় হয়, কারণ এরা প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত করে পুরু প্রাচীরও এটা নর্মাল ফিলামেন্টের কোষ প্রাচীর পাতলা, কিন্তু এই একাইনিটির কোষ প্রাচীর অত্যন্ত পুরু। এই পুরু প্রাচীর তাকে পরিবেশ থেকে শুষ্ক হওয়া থেকেও রক্ষা করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ঘন সাইটোপ্লাজম থাকে, খাদ্য বস্তু থাকে এবং প্রতিকূল অবস্থা চলে গেলে তখন এইখান থেকে নতুন উদ্ভিদের, নতুন ফিলামেন্টের সৃষ্টি হয়। এভাবে এরা বংশ বিস্তার করে থাকে। তো এগুলো ছাড়াও আজকের ক্লাসে যেটা পড়ানো হলো, প্রথমেই
সায়ানোফাইসির বৈশিষ্ট্য, সায়ানোফাইসির হ্যাবিটেট। এছাড়াও সায়ানোফাইসি থেকে আরেকটা প্রশ্ন অনেক সময় আসে, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়ার কি পার্থক্য, বা সায়ানোফাইসিকে কেন সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। এর কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে সায়ানোব্যাকটেরিয়ার অনেক সাদৃশ্য রয়েছে। যেমন ব্যাকটেরিয়া এককোষী, সায়ানোব্যাকটেরিয়ারও কিছু কিছু সদস্য এককোষী। আবার ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া উভয়েরই উৎপত্তি হয়েছিল আর্কিওজয়িক যুগে। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া উভয়েরই মিউকোপেপটাইডের আবরণ থাকে, মিউসিলেজা মিউকোপেপটাইডের আবরণ থাকে উভয়েরই। এরপরে উভয়ই আদিকোষী অর্থাৎ প্রোক্যারিওটিক, এবং ব্যাকটেরিয়ার কিছু কিছু সদস্য নাইট্রোজেন ফিক্সেশন করে থাকে, সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন করে থাকে। তো উভয়ের মধ্যে যেরকম সাদৃশ্য আছে সেরকম বৈসাদৃশ্যও আছে। যেমন ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে, সায়ানোব্যাকটেরিয়ার ফ্লাজেলা নেই। তো এগুলো তোমরা পড়বে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। সেটা যেমন সায়ানোব্যাকটেরিয়ার সদস্যদের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়াও আছে, বা কিছু উপকারী সায়ানোফাইসিও আছে, আবার কিছু অপকারীও আছে। উপকারী যেমন স্পিরুলিনা একটি উপকারী সায়ানোফাইসি। এই স্পিরুলিনাকে বলা হয় একটি পরিপূরক খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মিনারেলস থাকে, যা পুষ্টির চাহিদা পূরণ করে, এবং একে বলা হয় যে ভবিষ্যতের সুপারফুড। এটি আমাদের দেশেও পাওয়া যায়। তো স্পিরুলিনা একটি উপকারী খাদ্য। এছাড়া ব্রাজিলবাসীরা নষ্ট কলোনিকে সিদ্ধ করে খায়, খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। আর এই সায়ানোব্যাকটেরিয়ার যারা প্লাঙ্কটন সদস্য, অর্থাৎ যারা জলাশয়ে থাকে, তাদেরকে মাছ বা জলজ প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এদের কিছু কিছু সদস্য যেমন নস্টক, অ্যানাবেনা, এরা নাইট্রোজেন ফিক্সেশন করে মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করে বাতাসে, এবং এভাবে এরা মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে। এছাড়াও এর কিছু কিছু সদস্য আছে যারা মাটির অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ কিছু কিছু প্রজাতির দেহ ক্ষার জাতীয় উপাদান দিয়ে তৈরি। তো যখন এরা মারা যায় তখন এদের দেহাবশেষ মাটিতে মিশে মাটির অম্লত্বকে প্রশমন করে, এভাবে করে। আবার কিছু কিছু সদস্য আছে যারা ভূমিক্ষয় রোধ করে, মাটিতে জন্মে মাটির ভূমিক্ষয় রোধ করে, তারপর মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে। এগুলি সবই হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা, অর্থাৎ কৃষিক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়ার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া অপকারী ভূমিকাও আছে, যেমন বর্ষাকালে রাস্তাঘাট পিচ্ছিল করে ফেলে সায়ানোব্যাকটেরিয়া। এছাড়াও আরেকটা যেটা হয় যে পুকুরের মধ্যে মাইক্রোসিস্টিস বা এই ধরনের শৈবাল যখন প্রচুর পরিমাণে বিস্তার লাভ করে, তখন দেখা যায় যে পুকুরের মধ্যে একটি নীলাভ সবুজ বর্ণের লেয়ার বা আস্তরণের সৃষ্টি হয়। একে বলা হয় ওয়াটার ব্লুম। তো ওয়াটার ব্লুম সৃষ্টি হলে তখন সূর্যের আলো আর নিচে প্রবেশ করতে পারে না, এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমে যায়, এবং তখন জলজ প্রাণী কিছু মারা যায়, এবং জলজ প্রাণী তখন সূর্যের আলো না পেয়ে অক্সিজেনের অভাবে মারা যায়। এছাড়া পানিটাও দূষিত হয়ে যায়। পানি দূষিত হয়ে যাওয়ার ফলে সেই পানি গ্রহণ করে গবাদি পশুরা রোগাক্রান্ত হয়, অনেক সময় মারাও যায়। আর সেই পানি ব্যবহার করলে মানুষের চর্মরোগ সৃষ্টি হয়, অর্থাৎ পানিটা দূষিত হয়ে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। এটাকে বলা হয় ওয়াটার ব্লুম। আর এই ওয়াটার ব্লুম সৃষ্টি হলে সেই মাইক্রোসিস্টিস জাতীয় শৈবালগুলি বা অ্যানাবেনা, এরা যে শৈবালগুলো নিউরোটক্সিন সৃষ্টি করে, এই নিউরোটক্সিন একটি বিষাক্ত পদার্থ, এর ফলে পানিটা বিষাক্ত হয়ে যায়। এছাড়াও এরা রাস্তাঘাট পিচ্ছিল করে ইত্যাদি কারণে এরা অপকারী ভূমিকা পালন করে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, সায়ানোফাইসির বৈশিষ্ট্য আলোচনা করো, সায়ানোফাইসিকে কেন সায়ানোব্যাকটেরিয়া বলা হয়, অসিলেটোরিয়ার জনন পদ্ধতি আলোচনা করো, সায়ানোব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়ার পার্থক্য আলোচনা করো, সায়ানোফাইসির সাথে রোডোফাইসির সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো। রোডোফাইসি তোমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে, তো তোমরা এই দুইটা ক্লাস লেকচার অনুসরণ করে প্রশ্ন রেডি করবে যে সায়ানোফাইসি এবং রোডোফাইসির পার্থক্য, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো। কৃষিক্ষেত্রে সায়ানোফাইসির ভূমিকা আলোচনা করো।
নাইট্রোজেন সংবন্ধনে সায়ানোফাইসির ভূমিকা আলোচনা করো, মিথজীবিতা কি। এছাড়াও টিকা হিসাবে আসতে পারে হেটেরোসিস্ট, হরমোস্পোর, হরমোগোনিয়া, অ্যাকাইনিটি ইত্যাদি। তো আজকের ক্লাসে সায়ানোফাইসি সম্পর্কে বলা হলো এবং সায়ানোফাইসির 3টি সদস্য সম্পর্কে আলোচনা করা হলো। তো ক্লাস এখানেই শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।